অনলাইনের সপ্তম ক্লাস। তো দেখে আসি মূলত আমাদের আজকের টপিক 6 যা আছে। আমি স্ক্রিনটা ছোট করে নিই। ওকে, অর্থের সময় মূল্য, তৃতীয় অধ্যায় দ্বিতীয় খণ্ড। তো স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি আমাদের টপিকগুলো চলে আসছে। তো আমি নতুন লেকচার শুরু করার আগে আমার গত লেকচারের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, যে গত ক্লাসে মূলত আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলোর দিকে একটু আলোকপাত করে থাকি। তো অর্থের সময় মূল্য সম্পর্কে ধারণা লাভ করতে আমরা গত লেকচার থেকে এগুলো দেখছিলাম। অর্থের সময় মূল্য, অর্থের সময় মূল্যের পরে মূলত আমরা গত লেকচারটা কমপ্লিট করছিলাম। তো এই লেকচারটা আমরা মূলত করছি অন্য পরবর্তী অধ্যায়ের উপর, অর্থের সময় মূল্যের উপর আমরা বিষয়গুলো গত লেকচারে দেখছি। তো বাদ বাকি যে টপিকসগুলো রয়েছে সেগুলো নিয়ে মূলত আমি এই লেকচারটায় আলোচনা করব। তো এখান থেকে অলরেডি তোমরা দেখছো যে এই যে টপিকসগুলো আসছে, টপিকসগুলো অলরেডি তোমরা দেখছো। তো এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। তো আজ আমরা মূলত যে আজকের পাঠ শেষে আমরা কি করব, অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া। আমরা অর্থের বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেই প্রক্রিয়াটা দেখব। এককালীন অর্থ, সাধারণ অর্থের বর্তমান মূল্য নির্ণয়, এটা আমরা দেখব। তো আজকের লেকচারটা একটু বেশ বড় হবে, কারণ আমি বেশ কিছু টপিকস এখানে অ্যাড করছি এবং ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমি এখানে অ্যাড করছি। তো তোমরা আশা করি তোমরা ক্লাসগুলো দেখে নিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মিশ্র মিশ্র সমান অর্থ, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রয়োজনীয়তা, এগুলো বিভিন্ন টপিকসগুলো আছে। তো বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এই বিষয়গুলো আছে। তোমরা যেহেতু স্লাইডে আছে তোমরা পড়ে দেখে নিতে পারো। আর আমি ডিরেক্টলি স্লাইডে চলে আসি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া। তো আমাদের আজকের যে টপিক যেটা আছে সেটা হলো অর্থের বর্তমান নির্ণয়ের প্রক্রিয়া। ভবিষ্যতে 1000 টাকার আজকের মূল্যের পরিমাণই হচ্ছে বর্তমান মূল্য। ভবিষ্যতে 1000 টাকা যদি ধরে নাও আজকে থেকে, আজকে হচ্ছে তোমাদের, আজকে আমার অনলাইন ক্লাস এবং অনলাইন ক্লাসের আজকে হচ্ছে 24শে নভেম্বর, রাইট? তো 24শে নভেম্বর আজকে আমার 100 টাকার আজ ভবিষ্যতে এখন থেকে 1 বছর পরে 2021 সালের 24শে নভেম্বরের 100 টাকার মূল্য আজকে যত টাকা, সেটাই হচ্ছে আমাদের বর্তমান মূল্য। ভবিষ্যতে 100 টাকার মূল্য, হ্যাঁ রাইট। তো মূলত বাট্টাকরণের মাধ্যমে এই বর্তমান মূল্য নির্ণয় করা হয়ে থাকে, বাট্টাকরণের মাধ্যমে। বিষয়টা একটু বলি, আরেকটু বিস্তারিতভাবে বলি। বাট্টাকরণ প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভবিষ্যতে সম্ভাব্য একটি নির্দিষ্ট সময় পর অর্জিত মোট টাকার বর্তমান মূল্য কত বা তা বের করার জন্য ভবিষ্যৎ মূল্য একটি নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয়। টাকা চাইলে বর্তমানে মোট কত টাকা জমা রাখতে হবে তা নির্ণয় করা যায়। একটা উদাহরণ দিলে আমরা দেখতে পাবো, বাট্টাকরণ প্রক্রিয়া 10% সুদের হারে 1 বছর পরে 1100 টাকার বর্তমান মূল্য হবে 1000 টাকা। যদি 1100 টাকা আমার সুদের হার 10% হয়, তো 10% মানে 100 টাকায় 10 টাকা, তার মানে 1000 টাকায় 100 টাকা। তার মানে আগামী বছর 1100 টাকার মূল্য আর এখনের 1000 টাকার মূল্য সমান। এইটাই হচ্ছে অর্থের বর্তমান মূল্য। তো দেখি আমরা সামনের দিকে আগাই, আরো বিষয়গুলো আমাদের ক্লিয়ার হবে। এককালীন এককালীন সাধারণ অর্থের বর্তমান মূল্য নির্ণয়। এককালীনভাবে সাধারণ অর্থের বর্তমান মূল্য নির্ণয় আমরা যে প্রক্রিয়াটা আমরা ব্যবহার করতে পারি, এটা হলো সেইটা। এখানে আমরা একটু দেখো, তোমরা একটু খেয়াল করো। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বর্তমান মূল্য ভবিষ্যতের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের নির্দিষ্ট বাট্টার হার আরে আজকে যে মূল্যায়ন দাঁড়ায় তাকে অর্থের বর্তমান মূল্য বলে। অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র, বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা হলো কি, বর্তমান মূল্য পিভি মানে প্রেজেন্ট ভ্যালু সমান সমান এফবি, ফিউচার ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমরা গত লেকচারে অলরেডি এটা বিষয়ে কিন্তু কিছুটা আলোকপাত করছিলাম। তো দেখি এখানে কি বলছে। আমাদের এই ফর্মুলা যেটা আছে, এই ফর্মুলাটাকেই কিন্তু আমাদের ফর্মুলাটাকে ইউজ করতে হবে। এই ফর্মুলাটাকে ইউজ করে কিন্তু আমরা এই কাজগুলা করতে পারবো। তো নেক্সটে চলে আসি আমরা। তো আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো এখন দেখি এক বছরের একাধিক বাট্টাকরণের মাধ্যমে এককালীন অর্থ বর্তমান মূল্য নির্ণয়। একাধিক করণের মাধ্যমে, একাধিকবারের মাধ্যমে, এই সূত্রটা কি,
বর্তমান মূল্য পিভি সমান সমান এফবি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম। এইখানে এমটা বলতে আমরা মূলত এমটা বলতে বুঝছি আমরা ম্যাচুরিটি পিরিয়ড বা কতদিন আমাদের হয়েছে সেটার পরে নির্ভর করছে। তো এটা হচ্ছে মূল বিষয় যে একাধিক বাট্টাকরণের পর মানে একাধিক মানে আমাকে বছরে একবার নয়, আমাকে বারবার যদি সুদ প্রদান করা হয়ে থাকে তাহলে আমাকে কি হচ্ছে, তাহলে এফবি সমান সমান কি হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার এন ইন্টু এম। তো ম্যাথমেটিক্স আমাদের টার্ম আছে, এগুলো দেখলে আমরা বিষয়টা ক্লিয়ার হবে। আমরা এই অঙ্কটার মাধ্যমে দেখতে পারি যে এইখানে অঙ্ক কি দেখতে পাচ্ছি, জনাব শাহিন 5 বছর পর ইউনাইটেড লিজিং কোম্পানিতে 1000 টাকা পাবেন। সুদের হার 12% হলে বাট্টাকরণের লক্ষ্যে উক্ত টাকার বর্তমান মূল্য কত? উক্ত টাকার বর্তমান মূল্য কত? তাহলে বর্তমান মূল্য পিভি সমান এফবি ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই আই ইন্টু এন ইন্টু এম। তো ভবিষ্যৎ মূল্য কি বলা হয়েছিল? ভবিষ্যৎ মূল্য 1000 টাকা। আমার রেট অফ ইন্টারেস্ট 12%। এবং তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ তাহলে কি আছে, মান্থ আমাকে কি বলছে, মান্থ নাম্বার অফ মাস, প্রতি মাসে মাসে আমাকে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। তাহলে মান্থ কত? মান্থ 12 মাস, মানে 12 বার আমি এটাকে পাচ্ছি। মেয়াদকাল 5 বছর। তাহলে এখানে আমি সূত্র পাতাই, এফবি কি ছিল আমাদের, এফবি ছিল 10,000 1 প্লাস আই ছিল রেট অফ ইন্টারেস্ট 12%, এটাকে 100 দিয়ে ভাগ করলে এত আসে ডিভাইডেড বাই 12 মাস। এখানে এম ছিল 12 মাস, আবার 5 ইয়ার ইন্টু 12। তো তাহলে ক্যালকুলেশন করলে আমাদের এটা আছে। এই সূত্রের মাধ্যমে মূলত আমরা এই ম্যাথমেটিক্সটা কমপ্লিট করবো। তো এটা খুব সিম্পল একটা সূত্র। তো আমরা তাহলে কি দেখলাম, একটু স্লাইড আমি গত স্লাইডে একটু আসি। গত স্লাইডে যেটা দেখলাম পিভি সূত্র, এই স্লাইডে কি ছিল, পিভি সমান সমান এফবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আর এইটাকেই জাস্ট এই পিভিটাকে এই পিভিটাকেই আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা এটাকে ইজিলি কনভার্ট করে আমরা এই সূত্রটাকে পিভির যে সূত্র ছিল সেইটাই আছে, জাস্ট আমাকে এখান থেকে কনভার্ট করে কি নিয়ে আসছি, জাস্ট মান্থলি আমাকে এখানে একটা মান্থ যোগ হয়েছে, মানে আমাদের বাট্টাকরণের সময় যোগ হয়েছে, এখানে সময় যোগ হয়েছে। আর এখানে যদি আমাকে এককালীন বলতো, আমাকে এই ম্যাথটা যদি আমাকে এই ম্যাথটাকে আমরা একটু অন্যভাবে করতে পারি, যদি আমাকে এককালীন বলতো যে মাসে মাসে সুদ দিবে না, আমাকে বছরে একবার দিবে, তাহলে কিন্তু আমি 12 আনতাম না। তাহলে সেক্ষেত্রে আমি প্রথম যে বিষয়টা আছে ওইটাকেই কিন্তু আমরা মূলত কাউন্টে নিতাম। তো নেক্সট স্লাইডে চলে আসি আমরা, মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়। মিশ্র নগদ প্রবাহটা কি? মিশ্র নগদ প্রবাহ আমরা একটা একটা যেটা দেখলাম যে সমান্তরাল নগদ প্রবাহ এবং মিশ্র নগদ প্রবাহ। মিশ্র নগদ প্রবাহে আমরা কি দেখতে পাচ্ছি, মিশ্র নগদ প্রবাহে আমরা কি দেখতে পাচ্ছি, মিশ্র নগদ প্রবাহে আমরা দেখতে পাচ্ছি যেমন সমান্তরাল নগদ প্রবাহে প্রতি বছর 1000 টাকা করেছিল, কিন্তু মিশ্র নগদ প্রবাহে কিন্তু বিষয়টা চেঞ্জ হয়েছে। বিষয়টা কি, এক বছর প্রথম বছর 4000, দ্বিতীয় বছর 6000, তারপরে বছর 5000, তারপরে বছর 10,000, মানে নির্দিষ্ট হারে বাড়ি নাই, এটা কিন্তু ভিন্ন ভিন্ন হারে বাড়ছে। তো এইটাই হচ্ছে মূলত মিশ্র হারে বাড়া। তো এইখানে আমরা সহজভাবে বর্তমান মূল্য নির্ণয়ের জন্য কি সূত্র অ্যাপ্লাই করব, পিভি সমান সমান এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। কিন্তু রেট অফ ইন্টারেস্টটা এখানে সেমই থাকছে, রেট অফ ইন্টারেস্টটা সেমই থাকছে, কিন্তু আমাদের পিভি গুলো এফবি গুলোকে চেঞ্জ হচ্ছে। তো বর্তমান মূল্যে এই সূত্রটা ডট 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 ডিভাইডেড বাই এন এন, এই যে জাস্ট ইজি অ্যান্ড সিম্পল। তো দেখি ম্যাথটা দেখি আমরা, ম্যাথটা দেখলে একটা উদাহরণে আসি, উদাহরণ আসলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এক্সেস অ্যাপেক্স শু কোম্পানি একটি 1 লক্ষ টাকা বিনিময় করতে আগ্রহী। বিনিময় প্রকল্পের জন্য 3 বছরের সম্ভাব্য নগদ প্রবাহের পরিমাণ নিচে দেওয়া হলো। প্রথম বছর নগদ প্রবাহ 30,000, দ্বিতীয় বছর 70,000 এবং পরবর্তী বছর 50,000। তো এখানে কি রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 10%। তো আমরা ইজি অ্যান্ড সিম্পলি কি আমাদের বর্তমান মূল্যটাকে কি আমরা বর্তমান মূল্যটা পিভি বের করতে হবে। প্রথম বছর 30,000 ছিল, দ্বিতীয় বছর 70,000 ছিল এবং তৃতীয় বছর 50,000 ছিল। জাস্ট 30,000 1 প্লাস আইটা কি ছিল, রেট অফ ইন্টারেস্ট। এখানে রেট অফ ইন্টারেস্ট 10%। ফার্স্ট ইয়ারে 1 বছর, সেকেন্ড ইয়ারে 2 বছর এবং থার্ড ইয়ারে 3 বছর। এভাবে এটাকে ক্যালকুলেশন করলাম, আমাকে এই অ্যান্সারটা চলে আসছে। দেখো এখানে কি বলে দিয়েছে, প্রথম বছর শুধু অন্তঃপ্রবাহ, দ্বিতীয় বছর অন্তঃপ্রবাহ এবং তৃতীয় বছর শেষে অন্তঃপ্রবাহ। তো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। তাহলে মূলত আমরা নগদ প্রবাহের পরে আমি এবার একটু বিস্তারিত বিষয়ে চলে আসি। আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে মূলত কি দেখলাম যে আমাদের বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়া কি, বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়া হলো প্রথমে পিভি সমান সমান এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন এইখানে আই প্লাস কি এফবিটা কি আমার ফিউচার মূল্য, যে ভবিষ্যতে আমি কত টাকা চাচ্ছি সেইটাকে আমার ফিউচার মূল্য। তো এটার সাথে কি করতে পারি, এটার সাথে আমরা আই আই হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার বা নাম্বার অফ পিরিয়ড,
আর এখানে যদি আমাকে বলা হয় এককালীন কিস্তিতে না, আমাকে বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন কিস্তিতে দিবে, সেখানে আমরা এমটাকে যুক্ত করব। এম মানে হচ্ছে আমাদের কত ইন্টারভ্যালে এটা দিচ্ছে। তো ইজিলি, আর এটা যদি আমাকে প্রত্যেকটা সমান্তরাল প্রবাহ না থাকে, যে প্রতি বছর 1000 করে রাখবো, তেমন সমান্তরাল প্রবাহ না থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যতগুলো ভাগ করার প্রয়োজন হয় সেটা ভাগ করে নিলাম। তো ইজি অ্যান্ড সিম্পলি আমরা এগুলো করতে পারি, এগুলো খুব একটা সমস্যা হবে না। তো এটাই মূলত এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে বিষয়টা নিয়ে আরো তোমরা ক্লিয়ার হতে পারবা। তো এবার চলে আসি অর্থের ভবিষ্যৎ মূল্যের ধারণা। ভবিষ্যৎ মূল্যটা কি? বর্তমান মূল্য তো এবার পাইলাম, ভবিষ্যৎ মূল্য হচ্ছে এফবি। এফবি নির্ণয় করতে হবে, পিভি আমরা নির্ণয় করছি, তো এফবি নির্ণয় করতে হবে। বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময় পর সুদ আসলে যে পরিমাণ অর্থ হয় তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। তার মানে এখানে কি বোঝাচ্ছে, বর্তমানে একটি নির্দিষ্ট অর্থ, ধরো আমার কাছে 1000 টাকা আছে, নির্দিষ্ট পরিমাণ সুদ 10% সুদে 1 বছর পরে এই টাকার মূল্যটা কত দাঁড়াবে, সেটাই হচ্ছে আমার ভবিষ্যৎ মূল্য। যে আমার আজকে 1000 টাকা আছে, এটা ভবিষ্যতে কত টাকা হিসাবে এটা গণ্য হবে, এটাকে আমরা ভবিষ্যৎ মূল্য হিসাবে কাউন্ট করতে পারি। তো ইজি অ্যান্ড সিম্পল, এখানে দেখো আমার একটা চিত্র আছে, 0 1 2 3 4 5, এই টাকা এখানে শুরু হয়েছে এটা। তো আজকে 0 থেকে শুরু হয়েছিল, 10% 5% সুদের হার ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এই জন্য টাকার পরিমাণটাও 1 টাকার ভবিষ্যৎ মূল্য এখানে চেঞ্জ হয়েছে। প্রথম 0 1 টাকা ছিল, 2 টাকা হয়েছে, 10 টাকা, 15 টাকা, 25 টাকা, এইভাবে সুদের হার পরিবর্তনের সাথে সাথে এটাও পরিবর্তিত হয়েছে। তো আমি স্লাইডে চলে আসি, তাহলে আর বিষয় ম্যাথমেটিক্যাল টার্মে চলে আসি। ভবিষ্যৎ মূল্য বা প্রান্তিক মূল্যের সংজ্ঞা। প্রান্তিক মূল্যের সংজ্ঞা কি? বর্তমানে যে অর্থ জমা রাখতে হয় তার নির্দিষ্ট সময় পর পর সুদে আসলে যে পরিমাণ হয় তাকে ভবিষ্যৎ বা প্রান্তিক মূল্য বলা হয়ে থাকে। মনে করো আমরা নির্দিষ্ট যতগুলো টাকা আমরা জমা রাখছি, এই টাকার যে এটার টাকাটা সুদে আসলে যে টাকাটা হচ্ছে এটাই প্রান্তিক মূল্য। বর্তমান মূল্যর সাথে সুদ যোগ করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়, বিধায় পরিমাণগত দিক থেকে ভবিষ্যৎ মূল্য অধিকতর হয়ে থাকে, যেটা অবশ্যই স্বাভাবিক। তো বর্তমানে আমার যে টাকাটা আসছে এটার সাথে যদি সুদ যোগ করা হয় তাহলে ভবিষ্যৎ মূল্য তো বেশি হবেই। সময় যত বেশি হয় ভবিষ্যৎ মূল্য তত বেশি হয়, কারণ রেট অফ ইন্টারেস্ট টাইম পিরিয়ডটা বাড়ে, সুদের পরিমাণ বেশি হয়, সুদের হার তত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। সুদের হার যত বেশি হবে, যদি 10% হয় সেক্ষেত্রে যে টাকাটা পাবো 20% বা 30% হলে অবশ্যই টাকার পরিমাণটা অনেক বেশি হবে। তো ভবিষ্যৎ মূল্যের প্রান্তিকরণের সংজ্ঞা বলতে বোঝাচ্ছে মানে টোটাল, মানে মুষ্টিমেয় ফিউচার ভ্যালু, টোটাল যে টাকাটা আছে তার যে সমষ্টিকরণ সেটাই হচ্ছে প্রান্তিক মূল্য। তো আমরা নেক্সট স্লাইডে চলে আসি। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রয়োজন, এটা গুরুত্বপূর্ণ, কারণ দেখো আমরা যখন বিজনেস করছি, বিজনেস করতে গেলে আমরা টাকা ইনভেস্ট করি, অর্থ ইনভেস্ট করা হয়, অর্থ ইনভেস্ট করার ফলে আমরা কিন্তু সেখান থেকে রিটার্ন চাই। তো এখান থেকে রিটার্নটা আমাকে কি পরিমাণে আসবে সেটা কিন্তু নির্ণয় করতে হলে আমাকে ভবিষ্যৎ মূল্য অবশ্যই জানতে হবে। তো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে গেলে দেখো এখানে বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করছি। বর্তমানে জমাকৃত অর্থ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে সুদ সহ কত হবে তা জানার জন্য ভবিষ্যৎ মূল্য কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। বিনিয়োগ হতে কত প্রাপ্তি হবে তা জানার জন্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়। লাভজনক বিনিয়োগ প্রকল্পে নির্বাচিত করতে ভবিষ্যৎ মূল্য ধারণাটি প্রয়োগ করা হয়ে থাকে, মানে লাভজনক কোনটাতে আমার লাভ বেশি হবে, কোনটাতে আমার লাভ বেশি হবে, কোনটাতে লাভ আমার কম হবে, সেটা নির্ণয় করার জন্য কিন্তু ভবিষ্যৎ মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইটাই যে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে বিষয়গুলো ছিল সেটাই হচ্ছে এটা।